নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। তো আজকে এই ভিডিওর টপিক হলো 2022 সালে পেপার 6 অর্থাৎ ম্যাথস আর রিজনিং এর যে পেপারটা হয়েছিল সেটার অ্যানালাইসিস আজকে আমরা করবো। এটা ঠিক অ্যানালাইসিস নয়, অনেকে আমাকে বলেছে যে ম্যাথস অনেকগুলো চলে আসছে, পুরো পেপারটাই ম্যাথস আসছে, রিজনিং আসছে না, এবং 2023-এর মেন্সের ক্ষেত্রেও সেম জিনিস হয়েছে। তো আজকে জাস্ট 20-25টা কোশ্চেন নিয়ে আপনাদের দেখাবো যে কিভাবে অতি সহজে আপনারা এই কোশ্চেনগুলোকে ট্যাকেল করতে পারবেন, এবং একটা নির্দিষ্ট নিয়ম মেনে একটা নির্দিষ্ট ওয়েতে যদি আপনারা পড়াশোনা করেন, সিলেক্টেড চ্যাপ্টারের সিলেক্টেড টাইপগুলোকে পড়াশোনা করেন, তাহলে আমার মনে হয় এই পেপার 6-এ যেরকম ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, অর্থাৎ বেশি পরিমাণে ম্যাথ দিচ্ছে, এখানে 120 স্কোর করা খুব একটা বড় ব্যাপার না। এবং এই ভিডিওর লাস্টে আমার কিছু স্টাডি মেটেরিয়াল আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা স্টাডি মেটেরিয়াল বানিয়ে সেই মতো পড়াশোনা করলে আপনারা অল্প সময়ে ম্যাথসের এই বিশাল একটা সমুদ্রের মতো জিনিসকে আপনারা অতি সহজে নিজেদের আয়ত্তে আনতে পারবেন। তো দেখা যাক। ভিডিওর প্রথমে আমি নিজের পরিচয় দিয়ে দিই। আমার নাম মোহাম্মদ রিয়াজ হোসেন। আমি WBCS 2021-এ গ্রুপ বিতে ফার্স্ট র্যাঙ্ক করেছি, এবং বর্তমানে আমি ডিএসপি প্রফেশনাল হিসাবে ব্যারাকপুরে ট্রেনিংয়ে কর্মরত আছি। তো আজকে হলো এই হলো আজকে ভিডিওর আপনাদের টাইটেল। তো ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে অ্যাভারেজ চ্যাপ্টার থেকে। এইটা হচ্ছে 2022-এর কোশ্চেন। আর এই যে কোশ্চেনগুলো আমি লিখে রেখেছি, এইগুলো হলো আমার স্টাডি মেটেরিয়ালে যখন আমি পড়িয়েছিলাম, এই কোশ্চেনগুলো আমি সেই স্টাডি মেটেরিয়ালে দিয়েছিলাম, সেইগুলো আপনাদেরকে উদাহরণস্বরূপ আমি এখানে দেখাচ্ছি। তো ফার্স্ট কোশ্চেনটা বলেছে অ্যাভারেজ অফ 5 কনজিকিউটিভ নাম্বারস, তাহলে গ্রেটেস্ট নাম্বার কোনটা? 5টা কনজিকিউটিভ নাম্বার, 5টা পরপর নাম্বারের অ্যাভারেজ আপনাকে বলে দিয়েছে, তাহলে সবথেকে বড় নাম্বার কোনটা? এই কোশ্চেনটা 2022 সালের এসেছিল, এবং আমার স্টাডি মেটেরিয়াল যেগুলো ছিল দেখে নিন। Average of 5 consecutive number is 10, then what will be the middle number? সেম কোশ্চেন, এইখানে শুধু গ্রেটেস্ট নাম্বারটা জিজ্ঞেস করেছে, এখানে জিজ্ঞেস করেছে মিডল নাম্বার কোনটা। ঠিক সেরকমভাবে আরেকটা 5 consecutive number is 100, then ফার্স্ট নাম্বার কোনটা। তো আমি আর এই কোশ্চেনগুলো সলিউশনের মধ্যে যাচ্ছি না, আমি জাস্ট দেখাতে চাইছি যে কিভাবে আপনারা যদি পিওয়াইকিউ অ্যানালাইসিস করেন এবং পিএসসি যে লেভেলের ম্যাথসের কোশ্চেন দেয়, সেগুলোকে আপনারা যদি একটুখানি কেয়ারফুলি মানে নিজেরা দেখেন, তাহলে আপনাদের বুঝতে পারবেন যে কতটা ডেপথে গিয়ে আমাদের পড়তে হবে। তো পরের কোশ্চেন দেখা যাক। পরেরটা দেখা যাক। এটাও অ্যাভারেজ থেকে। আপনারা জানেন অ্যাভারেজের একটা খুব কমন টাইপ আছে, যেখানে ব্যাটসম্যানের স্কোর, ইনিংস, এই অ্যাভারেজ হলো নতুন কথা অ্যাভারেজ হবে, এই টাইপের যে অঙ্কগুলো আছে। তো এইখানেও সেম অঙ্কটা দিয়েছে, ব্যাটসম্যান সার্টেন অ্যাভারেজ রানস ফর 12 ইনিংস এত করেছে, তাহলে অ্যাভারেজ আফটার 12 ইনিংস কত হবে, এরকম জিজ্ঞেস করেছে। তো এই অঙ্কগুলো আমার সার্টিফিকেটে অনেকগুলো করে দেওয়া ছিল, আমি আপনাদের সাথে দুখানা এখানে শেয়ার করলাম, আপনারা একটু পড়ে নেবেন। একই টাইপের অঙ্ক, আলাদা কিছু নেই। A cricket batsman has a certain average of runs for his 11 innings. 12 নম্বর ইনিংসে 90 রান করেছে, তারপরে অ্যাভারেজ 5 রান বেড়ে গেছে, 5 রান কমে গেছে, অ্যাভারেজ ডিক্রিজ বাই 5। তাহলে অ্যাভারেজ রান আফটার 12 ইনিংস, এখানে সেম অঙ্ক এখানে দেখে নেবেন। জাস্ট এগুলো চেঞ্জ আছে, ডিক্রিজ ইনক্রিজের কথা বলেছে, খুব আলাদা কিছু নয়। এটা হচ্ছে একটা সার্চ আর ইন্ডাইসের অঙ্ক, সার্চের অঙ্ক খুবই কমন। এগুলো আপনাদের সাথে দেখানোর কোনো মানে পড়ে না, কিন্তু তাও জাস্ট দেখানো যে কিভাবে একই টাইপের অঙ্ক কি হয়। এই অঙ্কগুলো কি হয় কিন্তু আছে, WBCS স্ক্যানার করলে আপনারা আরামসে গুলো দেখে নিতে পারবেন। তো এরকম একটা দিয়েছে, এইটা করলে কোনটা ভ্যালু বেরোবে, এখানে দেখুন এইটা দিয়েছে WBCS এর। তো এটা আমার সার্টিফিকেট ছিল, আরো অনেকগুলো ছিল, জাস্ট আপনাকে একখানা আমি দেখানোর জন্য আপনাদের আমি এটা এনেছি আর কি। নেক্সট HCF LCM এর অঙ্ক। HCF LCM এর অঙ্ক, ফাইন্ড আউট স্মলেস্ট স্কয়ার নাম্বার, সরি এটা তো ম্যাথস, which of the following number is divisible by 3 4 5 7। এই অপশনগুলোর মধ্যে কোনটা 3 4 5 7 দ্বারা ডিভিজিবল। তাহলে আমাদের এই অঙ্কগুলো কি করতে হয়, যখনই জিজ্ঞেস করে আমাদের এই 3 4 5 7 বা যে নাম্বারগুলো দেওয়া হবে তার এলসিএম আমাকে বার করে দিতে হবে। তাহলে আপনারা এখানে 3 4 5 7 এর এলসিএম বার করে নেবেন, এবং এলসিএম দিয়ে দেখবেন যে কোন এই চারটি অপশনের মধ্যে কোনটা ভাগ যাচ্ছে। আর এইখানে কিছু অঙ্ক আমি দিয়ে রেখেছি, দেখে নেবেন। স্মলেস্ট স্কয়ার নাম্বার which is exactly divisible by 4 9 and 14. Find the largest three digit number that is completely divisible by
সেম টাইপের অঙ্ক এইগুলো করে গেলে আপনার এই অঙ্কগুলো করা কিন্তু কোনো রকম অসুবিধা নেই। এবং এটা এমন কোনো ব্যাপার নয় যে আমি নিজের মন থেকে বানিয়েছি বা কিছু করেছি। এই টাইপের অঙ্কই পিএসসি নানা পরীক্ষা নানা রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে। ফলে আপনারা যদি ঠিক করে অ্যানালাইসিস করেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোন টাইপের অঙ্কগুলোর উপর বেশি ফোকাস করা আমার উচিত। নেক্সট, এটাও এলসিএম এর অঙ্ক, এইচসিএফ এর অঙ্ক, সরি। এখানে অঙ্কটা নিচে একটু বড় অঙ্ক, আপনারা ভিডিওটা পজ করে পড়ে নিতে পারেন। যে নাম্বার অফ পার্টিসিপেন্টস 192, 240 এবং 168, তাহলে মিনিমাম কতগুলো খুবই সিক্রেট, মিনিমাম কতগুলো রুম লাগবে এতগুলো স্টুডেন্টকে অ্যাকোমোডেট করার জন্য। তো এইগুলো আমাদের এইচসিএফ করতে হয়। এইচসিএফ করার পর ইন্ডিভিজুয়াল নাম্বারগুলোকে ভাগ করে যোগ করে দিতে হয়, তাহলে আমি এখানে পেয়ে যাবো। এখানে দুখানা অঙ্ক আছে, পড়ে নেবেন। 60খানা অরেঞ্জ ট্রি, 28 অ্যাপেল ট্রিজ, 42 ম্যাঙ্গো ট্রিজ প্ল্যান করতে হবে। ইচ নাম্বার রো কন্টেন্টস, মানে সেম রো সেম কলম হবে, তখন বুঝে যেতে হবে যে আমাকে এগুলো এইচসিএফ করতে হবে। তো এরকম নানা অঙ্ক আছে, বিভিন্ন ধরনের অঙ্ক আছে যেগুলো বিভিন্ন বইয়ে আপনারা পেয়ে যাবেন। তো সেই টাইপের বই থেকে অঙ্কগুলো খুঁজে প্র্যাকটিস করলে এগুলো আপনাদের হয়ে যাবার কথা। নেক্সট, টাইম স্পেন্ড ডিস্টেন্স। এখানে জিজ্ঞেস করেছে দ্য স্পিড অফ এ বাস 1 কিলোমিটার এক্সক্লুডিং স্টপেজেস, এবং স্টপেজকে যদি আমরা ধরি তাহলে স্পিড হচ্ছে 1। তাহলে দ্য বাস উইল স্টপ পার আওয়ার, মানে 1 ঘন্টায় কত মিনিট বাসটা দাঁড়াবে। একটা স্পিড বলেছে স্টপেজ ছাড়া, একটা স্পিড বলেছে স্টপেজ দিয়ে। তাহলে আপনাকে জিজ্ঞেস করেছে যে 1 ঘন্টায় বাসটা কতক্ষণ দাঁড়াবে, টোটাল 1 ঘন্টার মধ্যে কতক্ষণ বাসটা দাঁড়াবে। এই আপনার অপশন দিয়েছে, এই দুখানা তিনখানা অঙ্ক আমি আপনাদের সাথে দিয়ে রেখেছি। এক্সক্লুডিং স্টপেজেস স্পিড 40 কিলোমিটার and including stoppages speed 30 কিলোমিটার। সেম অঙ্ক, তাহলে হাউ মেনি মিনিটস ডিড দ্য বাস স্টপ ইন পার আওয়ার। সেম অঙ্ক যে 1 ঘন্টায় বাসটা কতক্ষণ দাঁড়াবে, ঠিক সেরকম ভাবে এখানে 60 কিলোমিটার উইদাউট স্টপেজ and 40 কিলোমিটার স্টপেজ দিয়ে, তাহলে কত মিনিট 1 ঘন্টায় দাঁড়াবে। সেম টাইপের অঙ্ক আপনারা যদি এই 2-3খানা অঙ্ক টাইপে করে দিতেন তাহলে এই অঙ্কটা করার জন্য কোনো ব্যাপার ছিল না। এবং এই অঙ্কগুলো করতে গেলে হার্ডলি আপনার 15 থেকে 20 সেকেন্ড লাগার কথা। খুবই সহজ অঙ্ক, কিচ্ছু নেই অঙ্কগুলোতে। আচ্ছা, এটা টাইম স্পিড এন্ড ডিসটেন্সের অঙ্ক। টাইম স্পিড এন্ড ডিসটেন্সের অঙ্ক, এখানে জানতে চাইছে অ্যাভারেজ স্পিড। খুবই সহজ অঙ্ক, যাওয়ার স্পিড বলে দিয়েছে, আসার স্পিড বলে দিয়েছে, তাহলে টোটাল জার্নির যে অ্যাভারেজ স্পিড সেটা আপনাদের কাছ থেকে জানতে চেয়েছে। এখানে তাই বলেছে অ্যাভারেজ স্পিড অফ 60 কিলোমিটার while going from P to Q and maintains average speed of 90 কিলোমিটার while coming back। তাহলে অ্যাভারেজ স্পিড অফ দ্য বাস, তাহলে আমরা এখানে জানি যে ফর্মুলাটা হয় 2xy by x plus y, একটা ফর্মুলা আছে আপনারা জানেন, 2xy by x plus y। এগুলো খুবই বেসিক টাইপের অঙ্ক, এগুলো যে কোনো একটা স্টুডেন্টের কাছ থেকে এক্সপেক্টেড যে এই অঙ্কগুলো তারা করেই যাবে, এবং এই অঙ্কগুলো পিএসসি দেয়। তাই আমার স্টাডি মেটেরিয়ালে এরকম কিছু অঙ্ক দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। নেক্সট, এটা টাইম স্পিড এন্ড ডিসটেন্সের খুব কমন একটা অঙ্ক। এখানে জিজ্ঞেস করেছে, এখানে বলেছে এ ম্যান ওয়াকিং উইথ 3/4 অফ হিজ ইউজুয়াল স্পিড রিচেস অফিস 20 মিনিট লেট, হিজ ইউজুয়াল টাইম। এও জিজ্ঞেস করেছে যে একটা মানুষ তার নর্মাল স্পিডে 3/4 স্পিডে গেলে, নর্মাল স্পিড যদি 4 হয় তাহলে 3 ভাগ স্পিডে গেলে অফিস 20 মিনিট লেটে পৌঁছায়, তাহলে ওর ইউজুয়াল টাইম কত। খুবই বেসিক একটা অঙ্ক, আপনাদের এখানে মেনসে দিয়েছে। এখানে আমার কিছু দেওয়া আছে, ওয়াকিং অ্যাট 7/8 অফ ইজ ইউজুয়াল স্পিড, it is 10 মিনিট লেট, find its usual time. At 3/4 of usual speed, a person reaches his work 15 minutes late. Normal time, normally how many minutes does it take? Same অঙ্ক, এরকম অঙ্ক আরো ভরে ভরে দেওয়া আছে। ফলে একটা টাইপের উপর আপনারা যদি 6-7 ধরনের এই অঙ্ক প্র্যাকটিস করে যান তাহলে এর বাইরে কোনো কনসেপ্ট আসবে বলে আমার মনে হয়। নেক্সট দেখা যাক মিক্সারের অঙ্ক। মিক্সার
এখানে বলেছে ইন টু টাইপস অফ ব্রাশ রেশিও অফ কপার এন্ড জিঙ্ক ক্যাথোড। আপনাকে এখানে একটা রেশিও বলে দিচ্ছে, এখানে একটা রেশিও বলে দিচ্ছে, এবং দুটোকে এই অনুপাতে মেশালে নতুন যে রেশিওটা তৈরি হবে সেটাতে কপার আর জিঙ্ক কি অনুপাতে থাকবে। আপনাকে একটা ব্রাশ বলেছে 8:3, আরেকটা ব্রাশ বলেছে 15:7, এবং দুটোকে 5:2 অনুপাতে মেশালে নতুন যে মিশ্রণটা তৈরি হবে সেখানে কপার আর জিঙ্কের রেশিও কত হবে। একদম ইজি। এখানে দুখানা দেওয়া আছে, আপনারা একটু সময় এ করে পড়ে নেবেন, এবং আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি। দেখুন এই টাইপের অঙ্ক এনবিআই 2018তেও দিয়েছে, WBCS প্রি 2018তেও দিয়েছে। জাস্ট আপনাদের সুবিধার জন্য আমি এগুলো দেখিয়ে দিয়েছি যে দেখুন এই টাইপের যে অঙ্ক পিএসসি আগে রিপিট করেছে সেম টাইপের অঙ্ক আপনাদের মেন্সে দিচ্ছে। সেম এটাও মিক্সার। A mixture of 40 liter alcohol and water contains 40% water. আর কত লিটার জল অ্যাড করলে the new mixture contain 20% water। মানে একটা 40 লিটারের মিশ্রণে 40% ওয়াটার আছে, আর কতটা ওয়াটার অ্যাড করলে সেটা 20% হয়ে যাবে। ঠিক আছে, তো এইগুলো কিছু আছে, আপনারা পজ করে এগুলো দেখে নেবেন। সেম টাইপের অঙ্ক, আলাদা কিছু নেই, জাস্ট এখানে আপনাদের নাম্বার ঘুরিয়ে দিতে পারেন, কিন্তু কনসেপ্ট বা প্রসিডিউর কিন্তু সেম হবে। সিম্পল ইন্টারেস্টের অঙ্ক। A person deposited some amount in a bank and becomes 500 in 3 years। 3 বছর পরে টাকাটা 500 টাকা হয় এবং 540 টাকা হয় 5 বছর পরে। 540 টাকা হয় 5 বছর পরে। রেট অফ ইন্টারেস্ট জানতে চেয়েছে। একদম ইজি অঙ্ক, এর থেকে অনেক টাফ অঙ্ক আমরা এসআইতে প্র্যাকটিস করে থাকি। এটা একদম ইজি অঙ্ক, জাস্ট বলেছে 3 বছরে 500 টাকা হয় এবং 5 বছরে 540 টাকা হয়। দেখুন এখানে দুটো অঙ্ক আছে, আপনারা নিজেরা সময় করে করে নেবেন। 1020 টাকা 5 বছরে হয়, 1200 টাকা 8 বছরে হয়, তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ প্রিন্সিপাল। এখানে আপনাকে রেট অফ ইন্টারেস্ট জিজ্ঞেস করেছে, ওখানে আপনাকে জিজ্ঞেস করেছে ভ্যালু অফ প্রিন্সিপাল। ঠিক সেরকম ভাবে 2 বছর পরে 720 টাকা হয় এবং 1020 টাকা হয় ফর দ্য পিরিয়ড অফ 5 ইয়ার্স। হোয়াট ইজ দ্য সাম। এখানে আপনাকে প্রিন্সিপাল জিজ্ঞেস করেছে। তাহলে অঙ্কগুলো এক, লাস্টে জিজ্ঞেস করে কোনোটাতে প্রিন্সিপাল জিজ্ঞেস করবে, কোনোটাতে টাইম জিজ্ঞেস করবে, কোনোটাতে রেট জিজ্ঞেস করবে। এটাও এসআই এর অঙ্ক। A certain amount of money is kept for 2 years at certain simple interest। এখানে আটটা বলেনি, জাস্ট টাইমটা বলেছে 2 বছরের জন্য রাখা হয়েছে। If the interest rate is 3% higher, যদি আটটা রেটটা যদি 3% হায়ার হতো তাহলে 300 টাকা বেশি পেতাম, তাহলে 300 টাকা বেশি পেতাম। তাহলে প্রিন্সিপাল কত, অ্যামাউন্ট অফ মানি কত। এই অঙ্কগুলো দেখুন, a sum was put at SI at a certain rate for 3 years। যদি 4% রেট হায়ার হতো, রেট যদি 4% হায়ার হতো তাহলে 600 টাকা বেশি পেতাম। ফাইনটা সাম। এক অঙ্ক নয় কি, সেম অঙ্ক কি নয়। এখানে জাস্ট বলে দিচ্ছে 3% হায়ার হলে 300 টাকা বেশি পেতাম, এখানে জিজ্ঞেস বলে দিচ্ছে 4% হায়ার হলে 600 টাকা বেশি পেতাম। ঠিক সেরকম ভাবে এখানে বলেছে 2.5% যদি হায়ার হতো তাহলে আমি 540 টাকা বেশি পেতাম। তাহলে মান কত, সেম অঙ্ক কি নয়। এবং আপনাদের একটা কথা বলে রাখি, এটা এমন কোনো ব্যাপার নয় যে আমি কোশ্চেনগুলো দেখে দেখে বই থেকে খুঁজে আপনাদের দেখাচ্ছি। এগুলো আমার সব স্টাডি মেটেরিয়াল আমাকে দেওয়া আছে, ওই জন্য আমি দুখানা চ্যাপ্টারের স্টাডি মেটেরিয়াল আজকে এখানে এনেছি আপনাদের দেখানোর জন্য যে আপনারা যেখানেই পড়ছেন না কেন বা যদি নিজেও প্রিপারেশন নিয়ে থাকেন, কিভাবে একটা স্টাডি মেটেরিয়াল বা ম্যাথসের একটা ওয়ার্কবুক বানালে আপনারা সেই টাইপগুলো প্র্যাকটিস করে গেলে আমার মনে হয় অল্প সময়ে অনেক ভালো স্কোর করতে পারবেন। নেক্সট দেখা যাক। এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্সের অঙ্কগুলো, খুব ইম্পর্টেন্ট। এখানে নিচে একটা ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট এন্ড সিম্পল ইন্টারেস্ট ফর 2 ইয়ার্স, এত এত আপনাকে তিনখানা বলে দিয়েছে। মেন টপিকটা কি, সিআই আর এসআই এর ডিফারেন্সের উপর কোশ্চেনটা জিজ্ঞেস করেছে এখানে দেখুন। আর শুধু এইটা না, 2021 সালের এরকম একটা কোশ্চেন দিচ্ছে, 2020 সালের এরকম একটা কোশ্চেন দিচ্ছে, মেন্সের কথা বলছে। তাহলে যখনই সেম টাইপের কোশ্চেন প্রিভিয়াস ইয়ার এসে গেছে তাহলে সেই টাইপগুলো আপনাকে আগে ভালো করে রপ্ত করতে হবে নিজের প্র্যাকটিসের জন্য। আচ্ছা, পার্সেন্টেজের অঙ্ক।
এখানে কি জিজ্ঞেস করেছে, অ্যানুয়াল ইনক্রিজ বলে দিয়েছে 10% এন্ড প্রেজেন্ট পপুলেশন হচ্ছে এত। তাহলে 2 বছর আগে কত ছিল? তাহলে প্রত্যেক বছর 10% করে বাড়ে পপুলেশন এবং বর্তমানে পপুলেশন হচ্ছে এত। তাহলে 2 বছর আগে কত ছিল? খুবই কমন একটা অঙ্ক, পপুলেশনের পার্সেন্টেজের মধ্যে দিয়ে হয়। এখানে দেখুন দুটো আমি দিয়ে রেখেছি, পপুলেশন অফ টাউন ইনক্রিজেস বাই 5% এভরি ইয়ার। ইফ দ্য প্রেজেন্ট পপুলেশন এত, তাহলে পপুলেশন 3 বছর আগে কত? এই অঙ্কগুলো টেকনিকগুলোতে 3 বছর বলুক, 2 বছর বলুক, 1 বছর আগে বলুক, আমরা আরামসে একটু বার করে নিতে পারবো। এগুলোর জন্য খুবই শর্টকাট একটা নিয়ম আছে, সেগুলো জানা থাকলে এই অঙ্কগুলো করা কিন্তু খুব একটা অসুবিধা হয় না। আবার সেম কারেন্ট পপুলেশন আপনাকে এখানে এত বলে দিচ্ছে, পপুলেশন 10% করে বাড়ে, তাহলে আফটার 3 ইয়ার্স, 3 বছর পরে কত হবে? সেম টাইপের অঙ্ক, আলাদা কিছু নেই। আবার একটা পপুলেশনের আরেকটা ভেরিয়েশনের অঙ্ক দিয়েছে, এখানে আপনাকে বলে দিয়েছে যে মেল 6% বাড়ে, ফিমেল 9% বাড়ে, তাহলে টোটাল বাড়ার কথা হচ্ছে এত। মেল 6% করে বেড়েছে, ফিমেল 9% বেড়েছে, তাহলে টোটালে বেড়েছে এত। তাহলে নাম্বার অফ মেলস এন্ড ফিমেলস ইন দ্য টাউন আর, নাম্বার অফ মেলস এন্ড ফিমেলস চারটে অপশন দিয়ে দিয়েছে। এখানে আমি একটা অঙ্ক দিয়ে রেখেছি, পপুলেশন 8000 বলে দিয়েছে, এক বছরে মেল পপুলেশন 10% বেড়েছে, ফিমেল পপুলেশন 8% বেড়েছে, এন্ড টোটাল পপুলেশন ইনক্রিজ বাই 95, তাহলে নাম্বার অফ মেলস আর। তাহলে এই প্রসেসে করলে আমরা মেলসও বার করতে পারবো, ফিমেলসও বার করতে পারবো। এখানে দুখানে জিজ্ঞেস করেছে, অন্যগুলোতে একটা কি দুটোই জিজ্ঞেস করতে পারবো না। এটা খুবই বাচ্চাদের অঙ্ক, যেটা পিএসসি মানে প্রত্যেক পরীক্ষায় একটা করে পার্সেন্টেজ থেকে দিলে এই অঙ্কটা ধরেই দেখা যায় যে দেয়। তো এখানে বলছে যে দুটো আর্টিকেলকে সেম প্রাইসে বিক্রি করেছে, একটাতে 10% লস, আরেকটাতে 10% লাভ হয়েছে, তাহলে ওভারঅল কি হয়? আমরা জানি এর একটা ফর্মুলা আছে, x স্কয়ার বাই 100। x স্কয়ার বাই 100, x মানে হচ্ছে যদি এখানে পার্সেন্টেজটা সেম হয়, তাহলে এখানে 10 বসিয়ে দেব, আর এটা সবসময় লসে হয়, সবসময় লসে হয়, এগুলো আমরা জানি। তাহলে 10 এর স্কয়ার আমরা যদি করি বাই 100, এখানে আপনার 100 বাই 100 মানে 1% লস, ঠিক আছে? এটা 10 এর জায়গায় আপনাকে 20 দিতে পারে, 30 দিতে পারে, যা ইচ্ছা দিতে পারে, তো আপনারা এই ফর্মুলাটা এটা করে দিতে পারেন। যেমন এরকম অঙ্ক আছে, ওয়াটার ট্যাক্স ইনক্রিজ বাই 20% এন্ড ডিক্রিজ বাই 20%, তাহলে ওভারঅল ডিক্রিজ অর ইনক্রিজ। 20% মানে 400, 400 বাই 100 মানে 4, তাহলে আপনার এখানে হবে 4% ডিক্রিজ। ঠিক সেরকম ভাবে লেন্থ অফ রেক্টাঙ্গেল, দৈর্ঘ্য 10% বাড়ানো হলো, প্রস্থ 10% কমানো হলো, তাহলে এরিয়ার উপর কি চেঞ্জ হবে? 10% মানে 1% ডিক্রিজ। এখানে একটা দিয়েছে যে রেলের ভাড়া 50% বাড়ানো হলো, রেলের ভাড়া 50% বাড়ানো হলো, তাহলে অরিজিনালে ফিরে আসতে গেলে কত পার্সেন্ট কমাতে হবে? প্রথমে বাড়িয়ে দেওয়া হলো 50%, তাহলে পুরনো রেটে ফিরে আসতে গেলে নতুনটাকে কত পার্সেন্ট কমাতে হবে? এইটা আমার এখানে অঙ্ক নেই, দেখুন এখানে সেম এসএসসি সিজে 2012 তে দিয়েছিল, এবং স্টার্টিং এর মধ্যে দেওয়া আছে প্রাইস অফ অনিয়ন ইনক্রিজ বাই 50%, তাহলে পুরনো আটে ফিরে আসতে গেলে, পুরনো বা এক্সপেন্ডিচার সেম রাখতে গেলে কত পার্সেন্ট রিডাকশন করতে হবে, কত পার্সেন্ট রিডাকশন করতে হবে? এই নাম্বার হয়ে যাবে 33.18%। এগুলো কিছু টেবিল আছে, এই টেবিলটা মুখস্থ করে রাখলে আমরা জাস্ট 50% থেকে 33.18% বলে দিতে পারবো, এগুলো আমাদের করতেও লাগে না, ঠিক আছে? আমরা আজ করতে চাইলে ফর্মুলাও আছে, কোনো অসুবিধা নেই। নেক্সট, এটা হচ্ছে আমার মেনসুরেশন 3 বা সিলিন্ডারের অঙ্ক। এখানে বলে দিয়েছে দুটো সিলিন্ডারের রেডিয়াসের রেশিও বলে দিয়েছে এবং হাইটের রেশিও বলে দিয়েছে, তাহলে ভলিউমের রেশিও কত? একদম ইজি, একদম ইজি টাইপের অঙ্কগুলোর মধ্যে একটা দিয়েছে, জাস্ট R1:R2 বলে দিয়েছে এবং H1:H2 বলে দিয়েছে, V1:V2 আপনাকে জিজ্ঞেস করেছে। তো এখানে দুখানা কোশ্চেন দেওয়া আছে, ওগুলো আপনারা পজ করে মিলিয়ে নিতে পারেন। ব্যাপারটা হলো কোশ্চেন এক্সাক্ট আপনারা কোনোদিনও রিপিট পাবেন না, বা একই নাম্বার দিয়ে নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে অঙ্ক কখনো রিপিট পাবেন না, কিন্তু সেম ফর্মুলা বা সেম নিয়ম মেনে আপনারা যদি প্র্যাকটিস করে যান, তাহলে যাই অঙ্ক দেবেন না কেন আপনারা করে দিতে পারবেন। নেক্সট দেখা যাক,
প্রফিট এন্ড লসের অঙ্ক, ডিসকাউন্ট রিলেটেড। A businessman marks his good at 20% above the cost price, মানে যার কস্ট প্রাইস তার থেকে 20% বাড়িয়ে রেখেছে এবং তারপর যখন বিক্রি করছে 8% ডিসকাউন্ট দিচ্ছে, ডিসকাউন্ট অফ 8%। তাহলে 20 সিপির উপর 20% বাড়িয়ে রেখেছে এবং বিক্রি করার টাইমে এমপির উপর 8% ডিসকাউন্ট মানে ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত এই ওখানে করে নেবেন। এই টাইপের অঙ্ক অনেকবার পিএসসি দিয়েছে, অনেকবার ডিসকাউন্ট বাড়িয়ে যাচ্ছে, তার উপর এত পার্সেন্ট ডিসকাউন্ট দিলে প্রফিট কত বা লস কত। তো এই অঙ্কগুলো কিন্তু খুব একটা যে আমাদের শক্ত অঙ্ক সেরকম নয়, কিন্তু আরামসে একটুখানি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা ওই প্যাটার্নে পড়াশোনা করে গেলে কিন্তু এই অঙ্কগুলো এক্সপেক্টেড করা। সাকসেসের ডিসকাউন্ট 10% বা 30% পরপর যদি ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে ওভারঅল ডিসকাউন্ট কত হবে বা সিঙ্গেল ডিসকাউন্টটা কত হবে, এটা আমরা জিজ্ঞেস করেছি। তাহলে এখানে আমরা সাকসেস ডিসকাউন্ট এখন করানো আছে, একটা 10% 20% দিয়ে করানো আছে, আর একটা তিনটে ক্ষেত্রেই দেওয়া আছে, মানে তিনখানা পার্সেন্টেজ যদি দিতে হয় সেটাও করানো আছে। মানে এই অঙ্কগুলো কিন্তু অ্যাজ ইট ইজ আপনারা পেয়ে যাবেন পরীক্ষা হলে কোনো না কোনো রকম ভাবে। সেম প্রফিট এন্ড লস, সেম প্রফিট এন্ড লসের অঙ্ক এখানে জিজ্ঞেস করেছে 10% লসে একটা বস্তুকে বিক্রি করেছে, যদি সে 125 টাকা বেশিতে বিক্রি করতো তাহলে তার 15% লাভ হতো। মানে একটা বস্তুকে কোনো টাকায় বিক্রি করলে তার 10% লস হচ্ছে, যদি 125 টাকা বেশিতে বিক্রি করতো তাহলে তার লাভ হয়ে যেত 15%। মানে এখানে যেটা 10% লস ছিল সেটা কনভার্ট হয়ে যাচ্ছে 15% প্রফিট। কেন কনভার্ট হচ্ছে? যদি 125 টাকা আমার বেশি হতো, 125 টাকা বেশিতে বিক্রি করলে আমার যেটা 10% লাভ লস হচ্ছিল সেইটা আমার 15% প্রফিট হয়ে গেছে। তাহলে এই দুটোর ডিফারেন্স কত? এই দুটোর ডিফারেন্স হয় 10% লাভ 15% প্রফিট, তাহলে 10 প্লাস 15 25%। তাহলে এই 25% এর ভ্যালু হচ্ছে 125। 25% এর ভ্যালু 125 হলে একের কত 100 কত, কস্ট অফ দ্য প্রাইস জিজ্ঞেস করেছে, 500 আমরা এখানে অ্যানসার হয়ে যাবে। তো যাই হোক এখানে দুখানা অঙ্ক দেওয়া আছে, আপনারা পজ করে দেখে নেবেন যে সেম টাইপেরই অঙ্ক, জাস্ট নিয়ম একই হবে, জাস্ট ইয়েটা নাম্বারগুলো আলাদা আছে। নেক্সট দেখা যাক হাইট এন্ড ডিসটেন্স কি করে মেলি। হাইট এন্ড ডিসটেন্সের অঙ্ক এখানে বলে দিচ্ছে একটা টেলিগ্রাফ পোস্ট কোন একটা পয়েন্টে ভেঙে গেছে এবং টাচেস মানে মাথাটা গ্রাউন্ডে টাচ করছে 20 মিটার ফ্রম দ্য বেস, মানে যেটা বেস সেখান থেকে 20 মিটার দূরে গিয়ে মাথাটা মাটির সাথে টাচ করেছে এবং একটা অ্যাঙ্গেল তৈরি করেছে 30 ডিগ্রি। ঠিক আছে, হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য পোস্ট, তাহলে টোটাল হাইটটা কত জিজ্ঞেস করেছে। এখানে দুখানা অঙ্ক দেওয়া আছে, আপনারা একটু পড়ে নেবেন। আপার পার্ট ব্রোক 60 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে এবং একটা ডিসটেন্স 10 মিটার ফ্রম ইটস ফিট, তাহলে অরিজিনাল হাইট অফ দ্য ট্রি জিজ্ঞেস করেছে। ঠিক সেরকম ভাবে এখানে বলে দিয়েছে, এখানে আবার গাছের হাইটটা 12 মিটার বলে দিয়েছে, 60 ডিগ্রি একটা অ্যাঙ্গেল করেছে বলে দিয়েছে। এখানে যা জিজ্ঞেস করেছে যে মাটি থেকে কতটা উপরে ভেঙেছে, মানে 12 মিটারের গাছ মাটি থেকে কতটা উপরে গাছটা ভেঙেছে এটা জিজ্ঞেস করেছে। মানে কনসেপ্টটা সেম, প্রসেস একই হবে, জাস্ট লাস্টের কি উত্তর জিজ্ঞেস করেছে সেই অনুযায়ী আপনাকে ক্যালকুলেশনটা করতে হবে। টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক এখানে বলেছে অমল একটা কাজ 12 দিনে করতে পারে, মিহির 50% মোর এফিশিয়েন্ট দেন অমল, মিহির 50% বেশি এফিশিয়েন্ট দেন অমল। তাহলে মিহির কাজটা কত দিনে করবে, মিহির কাজটা কত দিনে করবে। তো এইরকম অঙ্ক এখানে দেওয়া আছে, অমল ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 15 ডেজ, বিমল ইজ 50% মোর এফিশিয়েন্ট, তাহলে বিমল কাজটা কত দিনে করবে। এই অঙ্কটা কি সেম নয়, জাস্ট ওখানে 15 জায়গায় এখানে 12 করে দিচ্ছে, 50% মোর এফিশিয়েন্টলি আছে, আর জিজ্ঞাসা করেছে যে বিমল কাজটা কত দিনে করবে, আর এখানে জিজ্ঞেস করেছে মিহির কাজটা কত দিনে করবে। ঠিক সেরকম ভাবে এই 10 দিনে করে,
এজ এফিসিয়েন্সি 20% লেস দেন বি, তাহলে বি কত দিনে কাজটা করবে? সেম অঙ্ক কি নয়? একই অঙ্ক। তো বন্ধুরা, আজকে এই কটা অঙ্কই আপনারা দেখানো ছিল। এই কটা অঙ্ক দেখানো মানে এই নয় যে আর কোনো অঙ্ক পারা যাবে না। যেমন মিক্সার, টাইম এন্ড ওয়ার্ক, এগুলো থেকে অনেক অঙ্ক দিয়েছে, যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট বা যেগুলো আমার মনে হয় যে আপনাদের সাথে শেয়ার করলে এগুলো আপনাদের পরবর্তীকালে উপকার হবে, সেগুলো আপনাকে দেখালাম। এবং আমি ওভারঅল অ্যানালাইসিস করলাম, করে দেখলাম যে 120-30 ঠিকঠাক করে যদি প্রিপারেশন নেয়, 130 পাওয়াটা কিন্তু খুব একটা অসুবিধা হবে না। এবং যদি কারোর অঙ্ক খুব ভালো লাগে, যারা অঙ্কে আরও বেশি স্পিডে করতে পারে বা আরও বেশি নলেজেবল আছে, তাদের কাছে 140-50টাও কিন্তু একটা ভালো স্কোর। যারা অঙ্ক পারে না, যারা মোটামুটি অঙ্ক করে দেওয়ার চেষ্টা করে, তারা কিন্তু 120 থেকে 30-এর মধ্যে যদি রাখতে পারে নিজেকে, তাহলে কিন্তু আমার মনে হয় এর থেকে ভালো কিন্তু মানে স্কোর হতে পারে না। হয়তো অন্যদের থেকে আপনারা 10-20 নম্বর একটু কমই পাবেন, কিন্তু এটা একটা ভালো স্কোর আমার যেটা মনে হয়েছে। তো আমি আপনাদের সাথে 2023-এর যে মেন্স হয়েছে পরবর্তী ভিডিওতে সেই অ্যানালাইসিসটা আনবো। তো আজকে আমি আপনাদের সাথে আপনাদের স্টাডি মেটেরিয়াল কিছুটা শেয়ার করে দিই, যে কিভাবে আমি স্টাডি মেটেরিয়াল বানিয়েছিলাম। তো এটা হচ্ছে আমার কম্পাউন্ড ইন্টারেস্টের স্টাডি মেটেরিয়াল, যখন আমি পড়াতাম। মানে এই স্টাডি মেটেরিয়ালগুলো এমনই ছিল যে আমি যাদেরকে পড়াতাম এবং পরীক্ষাটাকে নিজেও আমি এগুলো প্র্যাকটিস করে যেতাম। আমি এর বাইরে কোনো কিছু প্র্যাকটিস করিনি এবং এগুলো পুরোটাই নিজের হাতে বানানো। তো আপনাদের আমি যেটা বলছিলাম, এরকমভাবে আপনারা যদি টাইপ ওয়ানের মধ্যে কী কী টাইপের অঙ্ক আছে আপনারা দেখে নিলেন, একসঙ্গে টাইপ 1-এর এই 4টে অঙ্ক প্র্যাকটিস করে নিলেন একই নিয়মে, তাহলে এই টাইপটা আপনাদের কোনো মাথায় ঢুকে গেল যে এই অঙ্ক হলে আমাকে এরকম করতে হবে। ঠিক সেরকমভাবে এখানে টাইপ 2 দেওয়া আছে, টাইপ 3 দেওয়া আছে, টাইপ 4 দেওয়া আছে, টাইপ 5 দেওয়া আছে। এই টাইপগুলোর মানে হলো যে এই যে টাইপের মধ্যে যে অঙ্কগুলো আছে, এগুলো সব একই নিয়ম মেনে হবে এবং একই ধাঁচের অঙ্ক। এবং এর মধ্যে যদি কিছু ভেরিয়েশন থাকে, একই টাইপের মধ্যে একটু আলাদা ভেরিয়েশন থাকে, তাহলে সেই অঙ্কগুলো কিন্তু এর মধ্যে ইনক্লুড করা আছে। মানে এইগুলো আপনারা যদি করে যান, তাহলে আমার মনে হয় না এর বাইরে পিএসসি আর কিছু জিজ্ঞেস করতে পারবে। আমি একটু এসএসসি বা সেন্ট্রাল লেভেলের পরীক্ষার জন্য বলছি না, আমি শুধুমাত্র স্টেট লেভেলের পরীক্ষার জন্যই বলছি। কারণ আমি সেন্ট্রাল লেভেলের পরীক্ষা দিইনি, তাই আমি ওটা সম্পর্কে আমার আইডিয়া নেই। ডাব্লিউবিসিএস দিয়েছি, তাই আমার ডাব্লিউবিসিএস 3-4 বছর ধরে পড়িয়েছিলাম। একটা আমার ওভারঅল আইডিয়া ছিল যে এরকমভাবে করে যেতে পারলে কিন্তু অঙ্ক আটকাবার কথা নয়। এবং সবার সবথেকে বড় জিনিস এটা হচ্ছে, লাস্টে আমি সব কিছু পিওয়াইকিউ অ্যাড করে দিতাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন টাইপ 7-এর পিওয়াইকিউ। এই পিওয়াইকিউ মানে হচ্ছে বিসিএস বা পিএসসি কন্ডাক্টের যে সমস্ত পরীক্ষাগুলো আছে, সেইখানে কি কি এই চ্যাপ্টারটা কি কোশ্চেনগুলো এসছে, সেগুলো এখানে এক জায়গায় করা আছে। তো এইটা কম্পাউন্ড ইন্টারেস্ট আমার কথা আছে। ঠিক সেরকম ভাবে মেনসুরেশন 3D, তো এখানে টাইপ 1 দেখুন কিউবের যা যা অঙ্ক আছে সেগুলো করে দেওয়া আছে টাইপ 1-এর মধ্যে। টাইপ 2-এ কিউবয়েড রিলেটেড প্রবলেম দেওয়া আছে। টাইপ 3-তে সিলিন্ডারের প্রবলেম দেওয়া আছে। টাইপ 4-এ রাইট সার্কুলার কোন রিলেটেড যা যা অঙ্ক আছে সেগুলো দেওয়া আছে। এবং আরেকটা পার্ট আছে আমার, ওর মধ্যে বাকিগুলো ছিল স্পিয়ার, এগুলো যা ছিল। তো এইভাবে আপনারা যদি স্টাডি মেটেরিয়াল তৈরি করে নিতে পারেন নিজেরা খেটে, বা আপনারা কারোর কাছে পড়ছেন তার স্টাডি মেটেরিয়ালটাকে যদি ডিলিজেন্টলি ফলো করেন, তিনিও নিশ্চয়ই এক্সপিরিয়েন্স হবেন। তো এরকমভাবে যদি টাইপ করে করে আপনারা করতে পারেন, তাহলে দেখুন অল্প সময়ের মধ্যে আপনারা অনেকটা সিলেবাস কমপ্লিট করে নিতে পেরেছেন। এবং আশা করবো যে পিএসসি এর থেকে খুব একটা টাফ কোশ্চেন করবে না। যদি টাফ কোশ্চেন করে দেয় 2020 মেন্সের মতো, তাহলে সবাইকারই অবস্থা খারাপ হবে, সেখানে আপনার একা একটাও ফিল আপ করার কোনো মানে হয় না। তো এইটা একটা ওভারঅল জিনিস যেটা সবাইকার অ্যাটলিস্ট করে যাওয়া উচিত মেন্সের জন্য। তো আজকের ভিডিওতে এই অবধি। আমি পরের ভিডিওতে 2023-এর মেন্সের অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করবো। দেখাবো যে সেখানে কীভাবে একই টাইপের কোশ্চেন বারবার বারবার রিপিট হয়েছে। তো আজকের ভিডিও এই অবধি। কারোর কোনো মানে জিজ্ঞাসা থাকলে বা কোনো কোয়েরি থাকলে আপনারা কমেন্টে জানাবেন, আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো। থ্যাংক ইউ ভিডিওটা পুরো দেখার জন্য।